জান, কোথায় তুই? এখন আসছিস না কেন? অমনি বিকট শব্দে ঘুম উবে যায় কুষাণের। ধরপড় করে উঠে শব্দের উৎসর পানে তাকায়। আত্মা যেন খাঁচা থেকে পালিয়েছে। অগোছালো দিশেহীন কণ্ঠে আওড়ালো, নিমো, আমার নিমো। দৌড়ে এসে টাওয়াল জড়ানো মাথাটা মেঝে থেকে উঠালো। মুখে মৃদু ঝাঁকি দিতে দিতেই বলল, এই নিমো, জান, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কি হলো শোনা? আমার উপর বেশি রাগ হয়েছে? একটু তো কথা বল, কলিজা। নমিতার কোনো সারা শব্দ নেই। বুঝতে আর বাকি রইল না নমিতা জ্ঞান হারিয়েছে। হলদে রঙের ওড়নাটা গলায় পেঁচানো। কুষাণ দ্রুত পুরুষ্ট হাতের আঁচলে মেয়েটিকে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয় সন্তর্পণে। এত রাতে কাউকে ডাকা উচিত হবে কি না দোটানায় পড়েছে। তবে যা হবার হোক, মাকে ডেকে আনতে হবে। উচ্ছল পায়ে ছুটল সেই দিকে। কিছু সময় পর ফিরে এলো কুষাণ আর মাহমুদা বেগম। তিনি এসেই নিমোর কপালে হাত রাখলেন, বললেন, এসব কখন হলো? সন্ধ্যায় সুস্থ ছিল মেয়েটা, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সেন্সলেস হয়ে পড়লো? শরীরে জ্বর জ্বর ভাবও আছে। কুষাণের কণ্ঠে চাপা অপরাধী ভাব। আমিও জানি না মা, আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ শব্দ শুনে তাকিয়ে দেখি নিমো মেঝেতে পড়ে আছে। তখনই দরজা ঠেলে কথার ফোড়ন কাটলেন হানিফ তরফদার। কিছু না করলে এমনি এমনি জ্ঞান হারিয়ে ফেলছে। তুই বলবি আর আমি বিশ্বাস করে নেব? বলি, এই জন্যই আমার আদরের ভাইজিকে তোর হাতে তুলে দিয়েছিলাম। প্রথম দিনেই আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। যদি কিছু হয় তাহলে তোকে। কুষাণের বাবা, থামো একটু। কি সব বলছো তুমি? আগে ডাক্তার ডাকো, মেয়েটাকে সুস্থ করার ব্যবস্থা করো। কুষাণ চিন্তিত মগ্নে ডায়াল করলো পারিবারিক ডাক্তারের নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। এত রাতে কল করলে রিসিভ না হওয়াটাই স্বাভাবিক। নতমাথায় দাঁড়িয়ে রইল সেই। হানিফ তরফদার এক পলক তাকিয়ে ধমকে উঠলেন। এখনো দাঁড়িয়ে আছিস কেন? কুষাণ এক মুহূর্ত দেরি না করলো। নেতিয়ে পড়া মুখটার দিকে তাকাতেই দিশেহারা হয়ে পড়েছে সে। সন্দেহ জাগছে মনে। আমি কি সত্যি নিমোর জন্য সঠিক মানুষ, নাকি নিজের স্বার্থের জন্য মেয়েটার জীবন নষ্ট করে ফেললাম? ফট করে মাথা ঘুরিয়ে দৃঢ় মুখাভাবে কাবার্ডের দিকে ছুটল। ত্রস্ত গলায় চাইল কিছু। হানিফ তরফদার এক বাক্যেই বলে দিলেন। কুষাণ শার্ট গায়ে জড়ালো, দেরি করলো না। স্থানকাল পাত্র ভুলে ছুটল তার প্রিয় বাইকটা নিয়ে। মমতা বেগম পানি ছিটাচ্ছেন নমিতার মুখে, কিন্তু চোখ মেলে তাকায় না। নিস্তেজ দেহটা কি সুন্দর ঘুমিয়ে আছে। হানিফ তরফদার তপ্ত শ্বাস ফেললেন, বললেন, যাক, আমার ছেলের বুদ্ধিটা একটু প্রসারিত হয়েছে। নিজ থেকেই ঠিকানা নিয়ে বেরিয়ে গেল। বইয়ের মর্যাদা যত দ্রুত শিখবে ততই মঙ্গল। মাহমুদা বেগম এখন নমিতার হাতে পায়ে তেল মালিশ করছেন। তিনি রুক্ষ স্বরে বললেন, তুমিও না বুড়ো বয়সে খেই হারিয়েছো। ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বেমালুম ভুলে গেছো। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তো কি বলবো? মেয়েটার মুখটা দেখেছ কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে? তোমার ছেলেকে আমি হারে হারে চিনি। চোখ রাঙালেন মাহমুদা বেগম। আরেকটা বেশি কথা বলেছো তো তোমার একদিন কি আমার একদিন। হানিফ তরফদার নড়ে চড়ে বসলেন নমিতার পাশে। গোমরা মুখে তাকালেন নিজের স্ত্রীর দিকে। এই কথাটা বিয়ের শুরু থেকেই শুনছি, কিন্তু এই একদিনটা আজও আসলো না। কবে আসবে? আমিও চাই দ্রুত আসুক। অন্তত নাতি নাতনিদের আসার আগে আসুক। পরে আসলে পুচকেগুলোর সামনে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। কথার ভাঁজে সূক্ষ্ম ইঙ্গিতটা শুনে দুশ্চিন্তার মধ্যেও হেসে ফেললেন মাহমুদা বেগম। হানিফ তরফদার অমন মুখ করেই তা দেখলেন, কিছু বললেন না। নমিতাকে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু জ্ঞান ফিরল না। 13 মিনিট পেরিয়ে সময় 14 মিনিটে গড়ানোর সাথে সাথে কুষাণ ডক্টর নিয়ে হাজির। হানিফ তরফদার আর মাহমুদা বেগম দুজনেই ভড়কালেন এত দ্রুত ডাক্তার নিয়ে আসতে দেখে। ডাক্তারকে বসতে দিয়ে কুষাণ নমিতার ডান পাশে গিয়ে হাতটা ধরে বসলো। তুই না ফারুকের বাসার ঠিকানা নিয়েছিলি? হ্যাঁ, তো ওনার পাশে পৌঁছাতে পৌঁছাতে আমার ভুল কিছু হয়ে গেলে তার দায়ভার কি তুমি নেবে? কুষাণের বাবা বিড়বিড় করে বললেন। কুষাণের সোজা সাপটা কথায় বিস্ফোরিত হলেন। তিনি কঠিন কিছু শোনাতে চেয়েও শোনালেন না। বইয়ের শোকে হয়তো আবোল তাবোল বলছে, তাই চুপচাপ গিলে নিলেন। অন্যদিন জবাবটা দিবেন। কুষাণ ডাক্তারের সাথে কথা বলার ফাঁকে তার বাবার কাছে এলো, বলল ফিসফিসিয়ে, সরি বাবা, অনেক কষ্ট অর্জন করা বউ তো, তাই টেনশনে ভুলভাল বলে ফেলেছে। হানিফ তরফদার মাথা নাড়লেন। বুঝেছেন বইয়ের কষ্ট সইতে পারছে না তার ছেলে। অবশ্য এটা দোষের কিছু নয়, ছেলেটা তো তার মতোই হয়েছে। যাকে বলে শিরায় শিরায় বউভক্ত। ডক্টর প্রেশার মেপে কুষাণকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্ত্রীর লো প্রেশার, হালকা জ্বর জ্বর ভাবও আছে, শরীর অনেক দুর্বল, ইমিডিয়েটলি স্যালাইন দেওয়া প্রয়োজন। কুষাণের চিন্তার মাত্রা আরো গভীর হলো।
মায়া হলো মেয়েটার উপরে, নিজের উপরে রাগও হলো ভীষণ। প্রয়োজনীয় চিকিৎসাটুকু শেষ করে 1 ঘন্টা পর জ্ঞান ফিরল মমিতার। চোখ মিলল ধীরে ধীরে, ঠোঁট খুলে কিছু বলতে চাইলো, কিন্তু সঙ্গে সঙ্গে পারল না। চোখ ঘুরিয়ে দেখলো একটু ভোর হতে চলেছে। কুষাণ তাকে এক হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওই ঘুমন্ত মুখটা দেখতেই মেজাজটা খারাপ হলো। এক টানে দূরের আকাশে ফিক্কে মারতে মন চাইলো শৈবিষ্ট দেহটা, কিন্তু দুর্বল শরীরে একটা চুলও নাড়াতে পারল না। একটা শীত শীত ভাব চলে এসেছে শরীরে। হঠাৎই ডান হাতটায় ভীষণ ব্যথার উৎপত্তি। তাকাতেই চক্ষু ছানা পড়া, তার হাতে স্যালাইন। এসব কখন দিল? ভ্রু কুচকে বলে উঠল, কুষাণ ভাই, আমার হাতে স্যালাইন কেন? একটাকেই ঘুম পালালো কুষাণের। ধরফরিয়ে উঠে বসে সে। নমিতার জ্ঞান ফিরেছে দেখতে পেয়েই প্রাণ ফিরে পেয়েছে। মুখ এগিয়ে কিছু একটা বলতে নেবে, তার মধ্যেই নমিতা বলে, কাইফার জেঠিমাকে ডাক দাও। কুষাণ মৃদু হেসে হাতে হাত রেখে বলে, এখন নয়, একটু পর ডাকছে। আগে আমার কথার জবাব দে। কিন্তু আমি চাই এখনই ডাকবে, আর আমার হাত ছেড়ে কথা বলো। জীর্ণশীর্ণ কায়া নিয়ে বিছানায় লেপ্টে, অথচ কণ্ঠে চমৎকার তেজ। কুষাণ নরম গলায় দুষ্টুমি সুলভ বলে। সারার জন্য ধরিনি। নমিতার তেজি স্বর নেমে যায়, চোখের কোনায় কোনায় পানি জমে। নির্বিকার কণ্ঠে বলে, সবটাই তো তোমার ইচ্ছে, আমার কথায় কি যায় আসে? কুষাণ ভ্রুক্ষেপ করল না। নির্বিঘ্নে নমিতার নরম গালে চুমু খেলো। চোখ খিচে বাম হাতে কম্বল সরালো, গায়ের ওড়নাটাও খুলে রাখলো এক পাশে। ঠোঁট নেড়ে বিরস গলায় বলে, আই এম সরি ফর দ্যাট। তখন তোমার মন ভরাতে পারিনি, তবে এখন আমি প্রস্তুত। তোমার যা ইচ্ছে করে নাও। শুধু একটা রিকোয়েস্ট করব, আমার আধমরা দেহটা কাইফার ঘরে দিয়ে এসো, আর কিছুই চাই না আমি। কুষাণ বিস্মিত দৃষ্টিতে দেখে নমিতার ক্যানুলা খুলতে চাইলো। খপ করে হাতটা ধরে ফেললো, বলল, কেন না খুলতে চাইছিস? কেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি? নমিতা নিষ্প্রাণ হাসে। মাথা খারাপ হবে কেন? কেননা থাকে তোমার ডিস্টার্ব হবে, তৃপ্তি মিটিয়ে ভোগ করতে পারবে না, তাই তো খুলতে চাইছিলাম। দৃঢ় মুখায়বব জড়িয়ে রক্তিম বর্ণের বিচরণ। ক্ষিপ্র মেজাজে কুষাণ কঠিন গলায় বলল, নেমু, কথাবার্তা সাবধানে বলবি। তুই আমার স্ত্রী, রাস্তার চরিত্রহীন কোনো মেয়ে নস যে ভোগ করব। বিশেষ কর, তোকে জ্ঞান হারাতে দেখে আমি আর আমার মধ্যে ছিলাম না। এতটুকু বলেই থেমে যায় কুষাণ। নমিতা চুলে হাত বুলাতে বুলাতে নরম সরম গলায় প্রশ্ন করে। রাতে খাসনি কেন? প্রতি উত্তর করে না নমিতা। দেয়ালে টানানো পেন্টিংটার উপরে চোখ স্থির। তুই যে অসুস্থ আমাকে একবার জানাতে পারতি না? আমাকে এতটাই নির্দয় মনের মানুষ? তাচ্ছিল্যের স্বরে হাসলো নমিতা, কিছু বলল না, বলার প্রয়োজন বোধ করলো না। তবে খানিক সময় পরে ক্ষুদ্র বাক্সে জবাবটুকু রাখলো। দুটো অজুহাত তো দিয়েছিলাম তোমায়, মিথ্যে মিথ্যে হলেও বিশ্বাস করে নিতে। আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। হঠাৎ মনে পড়লো নমিতা বলেছিল তার পেট ব্যথা করছে, শরীরটাও ভালো লাগছে না। অনুতপ্ততা ঘিরে ধরলো তাকে, চোখে কাতরতা, বুলি ফুরিয়ে এসেছে। ভীষণ রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজের উপরে। তুই আমার ভালোবাসা, আমার অর্ধাঙ্গিনী। তোকে হারানোর ভয়ে দ্রুত নিচের করে নিয়েছে। তখন আমার হুঁশ ছিল না, ভাবিনি আমার নেমে এত অসুস্থ। জানি আমার উপর তোর অনেক রাগ জমেছে। এই যে গান ধরছে, এখন থেকে তোর সব কথা শুনবো, তোকে একটুও মারবো না। তবু অন্যদিকে মুখ করে থাকিস না, আমার দিকে একবার তাকা প্লিজ। নমিতা তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ট্রমা থেকে বের হতে পারছে না। নিশ্চুপ অভিব্যক্তি, গাল ঘেঁষে আদর মাখা গলায় একরোখা মানুষটা নত হয়ে তার প্রিয়তমার কাছে। সরি জান, একটু কথা বল প্লিজ। আমার বুকে হাত রেখে দেখ, অনেক কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে আমার। একটু ঝগড়া কর আমার সঙ্গে, সব দোষ আমি মাথা পেতে নেব। যত ইচ্ছে শাস্তি দে, তবু রাগ করে থাকিস না। অনেক ভালোবাসি তোকে। আমার ছোঁয়াতে শুধু ভালোবাসা ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ভালোবাসার ছোঁয়ায় আমার জীবনের সঙ্গে তোর জীবন জুড়ে দিয়েছে। কুষাণের ব্যাকুলতা বাড়ছে ধীরে ধীরে, কণ্ঠে স্পষ্ট অসহায়ত্ব। কুষাণের কথাটুকু শুনেই উঠে বসে নমিতা, রিনরিনে আওয়াজে বলে, ম্যারিটাল রেপকে তুমি ভালোবাসা বলছো? তাহলে তো স্বামী স্ত্রী সম্পর্কের অপমান হবে। আসলে যুগ পাল্টালেও পুরুষ জাতির মনটা পাল্টায়নি, তার জলজ্যান্ত প্রমাণ আমার সামনে। হ্যাঁ মানছি, অনেক সময় তো নাতেও হ্যাঁ লুকিয়ে থাকে, তবে সেখানে দুই পক্ষের ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে। ইচ্ছাকৃতভাবে চায় অপর মানুষটা যেন নিজ থেকে কাছে টেনে নেয়, কিন্তু আমার ক্ষেত্রে এসব কিছুই ছিল না। তুমি আমার সুযোগ দাওনি, তার আগেই। এক ফোঁটা, দু ফোঁটা, অতঃপর গাল বেয়ে টপ টপ করে জল গড়ায়। কুষাণ বাকরুদ্ধ, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো প্রস্তুত ছিল না এমন কিছু শোনার জন্য। আপাতমস্তক হিমের ন্যায় স্থির হয়ে বসে আছে। বা পাঁজরে হঠাৎই তীব্র ব্যথা অনুভব হয়। মুখ থেকে কথা বের হয় না তার, চোয়াল ঝুলে যায়। দূরত্ব বাড়ায় দুজনের মাঝে।
পুরুষত্বে যতটা না আঘাত পেয়েছে তার চেয়েও বেশি আঘাত পেয়েছে ভালোবাসায়। মিনিট কয়েক অনিমেষ তাকিয়ে থেকে ঘর ছেড়ে বেরোলো কুষাণ। সে প্রস্থান করতেই ফুপিয়ে ওঠে নৌমিতা। জীবনটা হঠাৎই এলোমেলো হয়ে গেল তার। পরিবারের সম্মান রক্ষার্থে আজ সে ওই নির্মম শব্দটুকু মনে আনতেও কুণ্ঠাবোধ গুটিয়ে যায় মেয়েটা। রোদের আঙ্গুলে ঢলে পড়া অলস প্রহর। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে অল্প সময় আগে। নমিতা ফ্লোরে বসে আছে, কপালে চকচক করছে সীসা তেলের কণা। নাক উঁচিয়ে বলল বিরক্তির স্বরে, উফ কাইফা, একটু কম করে দে, পুরো মাথা যেন তেলের ড্রামে চুবিয়ে ফেলেছিস। কাইফা নাকের ডগায় ঝুলন্ত চশমাটা কবজি দিয়ে ঠেলে সামান্য উপরে উঠাই। হাত দুটো চালায় নমিতার চুলে, বলে শান্ত গলায়, এই শেষ, আর দেব না। চলো ছাদ থেকে ঘুরে আসি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগবে। নমিতা নিরুত্তর। আয়নায় দেখলো নিজের প্রতিচ্ছবি। নাকফুল তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে এই মুহূর্তে এই ভালো লাগাটাও উপভোগ করতে পারল না। মনের মধ্যে বরাবরের মতনই প্রশান্তিটুকু নেই। সেখানে সামান্য ভালো লাগাতে চোখের উজ্জ্বল চাহনি আসবে কোথা থেকে? কাইফা উঠে ওয়াশরুমের দিকে গেল। নমিতা তেল চিটচিটে বেনুনি বা পাশে রাখলো স্বহস্তে। চাদর জড়ানোর মতো করে ওড়না জড়ালো তার শরীরে। কিছুতেই মনোযোগ আসছে না। ফোনটা হাতে থাকলে এখন একটু ভালো হতো। কতক্ষণ ধরে ফোনের সাথে দেখা নেই। তখনই মনে পড়লো তার ফোন কুষাণের ঘরে। কিন্তু এখন ওই ঘরে যাবে কেমন করে? সকাল থেকে একবারও ওর সামনে যায়নি। পায়চারি করছে আর ভাবছে বোধহয় ও এখন ঘরে নেই। বুক প্রলম্বিত শ্বাস ত্যাগ করে হাঁটা নেয় কুষাণের ঘরের দিকে। আধ ভেজানো দরজার কাছে এসে থামে নমিতা। ঘরে কেউ আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য উকি দেয়। উকি দিতেই চমকে ওঠে সে। একটা মেয়ে কুষাণকে জড়িয়ে ধরে রেখেছে। কুষাণ শটান হয়ে দাঁড়িয়ে, কালো শার্ট খামচে ধরা হাত দুটো কার হতে পারে তা নমিতার কাছে স্পষ্ট। হাত দুটো সীমার। এই দৃশ্যটুকু দেখে ছ্যাদ করে ওঠে তার শীর্ণ বুক। হৃদয়ে ঝড় ওঠে। কাবা দৃষ্টি এখনো রুমের ভেতরের দৃশ্যটুকুর পানে স্থির। নরম আঙুলগুলো রাগে দুঃখে গায়ে জড়ানো গোলাপি জামাটার প্রান্তটা আঁকড়ে ধরেছে। তবে সে পিছু হটে না। দৃঢ় চোয়ালে জোরে ধাক্কা দিয়ে দরজাটা সম্পূর্ণ খুলে ফেলে। শব্দ শুনে দুজনের দৃষ্টি বর্তালো নমিতার দিকে। নমিতা মচমচে জুতা জোড়া নিয়ে বড় বড় কদমে ড্রেসিং টেবিলের দিকে যায়। সীমা হকচকিয়ে থেকে সরে যায় কুষাণের থেকে। তার চেহারা অজানা শঙ্কার কাঠ। চোরাচোখে কুষাণকে দেখে আরেকবার দেখে নমিতাকে। শুষ্ক গলা ভেজাতে ঢোক গিলে দুই পার। চৌকস চোয়াল পকেটে গুজে দাঁড়িয়ে আছে হাত কুষাণ। চোখে মুখে আবেশের ছিটে ফোটাও নেই। নমিতা জোরপূর্বক হেসে বলে, সরি, আমি বুঝতে পারিনি তোমরা দুজন এখানে আছো। আমি তো জাস্ট ফোনটা নিতে এসেছিলাম। তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। না আপু, তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয়। নমিতা চলে গেল। যাওয়ার সময় এমন একটা ভাব দেখালো যে তার এসবে কিছুই যায় আসে না। সীমা ভয়াতুর কণ্ঠে বলল, নিমু আপু আমাদের এই অবস্থায় দেখে নিয়েছে, এখন কি হবে? কুষাণ সূক্ষ্ম তীক্ষ্ণ প্রশ্নসিদ্ধ চোখে তাকায়। যেটা হবার সেটাই হবে। তোকে কে বলেছিল আমাকে জড়িয়ে ধরতে? স্টুপিড। সীমা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে কাপা স্বরেই বলে, কি করব, নিজেকে সামলাতে পারছিলাম না। সেই কবে থেকে তোমার বউ হওয়ার স্বপ্ন দেখছি, তোমাকে ভালোবেসেছি। কাল সকালেও তোমার আর আমার বিয়ের সম্বন্ধ হয়েছে, কিন্তু কিন্তু তোমার বউ হলো অন্য একজন। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, সব পাল্টে গেল সব। আমি তোমাকে হারিয়ে ফেললাম। না চাইতেই পেয়ে গেছে ওই নিমু মেয়েটা, যে কিনা একটা লম্পটের সাথে প্রেম করে ধোঁকা খেয়ে আমার হবু স্বামীকে ছিনিয়ে নিয়েছে। তাই যাওয়ার আগে শেষবারের মতো জড়িয়ে ধরেছি তোমাকে। রং। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। ইটস প্রিপ্ল্যান্ড। অ্যান্ড সব কিছু আমার ইচ্ছে হয়েছে। নিমু আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। ওকে হারাতাম কি করে? শাফিন ক্যারেক্টারলেস না হলে নিমুর সাথে আমার বিয়ে হতোই। জোর করে হলো নিমুকে আমার বউ বানিয়ে তবেই খানতে হতাম। হয়তো ন্যাকা কান্না করিস না। মামা মামি দাঁড়িয়ে আছেন হয়তো। বাড়ি চলে যা। আর কখনো আমাকে নিয়ে বাজে চিন্তা মাথায় আনবে না। নিমুর দিকে তো ভুলে আঙুল উঠাবে না। আমি আমার ওয়াইফকে নিয়ে অনেক হ্যাপি আছি। সীমা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কুষাণ বিছানায় বসে ল্যাপটপের স্ক্রিনে মন দিল। সীমা আর কি বলবে? সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ঘর থেকে। নমিতা উপর হয়ে শুয়ে আছে বিছানায়। বিছানার চাদরের অনেকটা অংশই মুষ্টিবদ্ধ। খামচে ধরে নিঃশব্দে কাঁদছে। চোখের সামনে ভেসে উঠছে তখনকার দৃশ্যপটটুকু। মনে মনে আওড়াচ্ছে, কাল রাতে বলেছিলে আমি ছাড়া তোমার জীবনে অন্য কোনো মেয়ে নেই, আমি ছাড়া আর কাউকে স্পর্শ করবে না, আমিই তোমার সব। তাহলে আজ ওটা কি ছিল?
অন্য একটা মেয়ের সাথে? হাতের মুষ্টি আরো শক্ত হলো, কান্নার গতিবেগ কিছুটা বাড়লো। কাইফা এসে ছাদে যাওয়ার জন্য তাড়া দিলে সে কাঁথা জড়িয়ে ঘুমানোর ভান ধরে শুয়ে থাকে। কাইফা আর কি করবে? সে সীমাদের বিদায় জানাতে নিচে চলে গেল। সারা দিনটাই এভাবেই অতিবাহিত হয়ে যায়। দুজনের কেউ কারোর মুখোমুখি হয়নি। উষানও আসেনি ভোর ভাঙাতে। কোন মুখ নিয়েও আসবে? নিমু তো তাকে রেপিস্ট মনে করে, তাকে সহ্য করতে পারে না। সে কি করলো না করলো সেটা হয়তো নমিতা ভাববেও না। তত শ্বাস ছেড়ে মন দিয়ে কাজ করে। তার জমে থাকা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো সারা রাত ধরে করেছে। হাতে টাকা নেই, যা ছিল বিয়েতে খরচ হয়ে গেছে। কাজের চাপও বেশি, তাই এখন তাকে কাজে মন দিতে হবে। সেই সঙ্গে পড়াশোনা তো আছেই। নমিতাও কেমন যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। গুমোট আধারে হারিয়ে ফেলেছে তার অস্তিত্ব। নমিতাদের পরিবার আজ গ্রামে ফিরবে। সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। আফসানা তরফদার ও তার স্বামী কালী বিদায় হয়েছে। ফিরোজ বাইরে অপেক্ষা করছে সবার জন্য। রাইলা বানু সোফায় বসে কুষাণকে কিছু একটা বোঝাচ্ছেন। সে সেটা চুপচাপ হয়ে শুনছে। হানিফ তরফদার আর নাজিম তরফদার কোলাকুলি করলেন। হানিফ তরফদার হাসি মুখে বললেন, সাবধানে যাস। তোর মেয়েকে নিয়ে কোনো চিন্তা করিস না, তাকে দেখে রাখার দায়িত্ব আমাদের। তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে ভাইজান। নিউকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। শাহনাজ বেগম বললেন, হ্যাঁ ভাইজান, কয়দিন পর না হয় নিমো আর কুষাণের বাবাজিকে পাঠিয়ে দিবেন। কিছুক্ষণ থেকে আসলে ওদের ভালো লাগবে। হানিফ তরফদার চমৎকার করে হাসলেন, বললেন, নিশ্চয়ই, সাবধানে যেও বোন। মাহমুদা বেগম আর কাইফা রান্নাঘর থেকে দুটো বড় সাইজের টিফিন বাক্স নিয়ে এলো। মাহমুদা বেগম হাসি মুখে বললেন, ট্রেনে যদি খিদে পায় সবাই খেয়ে নিও। শাহনাজ বেগম বললেন, ভাবি, আপনি আবার এসব করতে গেলেন কেন? এসবের কোনো দরকার ছিল না। ছিল, অনেক দরকার ছিল। আচ্ছা, নিমুকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? দাঁড়াও, আমি ডেকে আনছি। ডাকার আগেই নমিতা হাজির। পরনে জলপাই রঙের থ্রি পিস, হাতে কাপড় চোপড়ের ব্যাগ। দৃষ্টি কিছুটা নিচু করে শান্ত গলায় সকলের উদ্দেশ্যেই বলল, আমিও যাব তোমাদের সাথে। কথাটা কর্ণপাত হতেই সবাই উৎসুক দৃষ্টিতে দৃষ্টি বর্তালো নমিতার উপরে। সোফায় বসে থাকা কুষাণ আর রাহিলা বানুও তাকান। নমিতা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কুষাণ দৃষ্টি ঘুরায় অন্যদিকে, ভ্রুক্ষেপ করে না। হানিফ তরফদার স্মিত হেসে নমিতার মাথায় হাত বুলিয়ে বললেন, এখন নয় মা, কয়দিন পর তুই আর কুষাণকে কিছুক্ষণ থেকে আসবি। আহ্লাদে ঠোঁট ফুলে মিনমিনে স্বরে আবদার করে, জেঠু, তুমিই তো বলেছিলে এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমি বাড়িতে থাকতে পারবো। পরীক্ষা দিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে তারপর এখানে আসবো, তাহলে যেতে কেন দিচ্ছ না? শাহনাজ বেগম কপাল কুঞ্চিত করে রাশভারী গলায় বললেন, ওনারা যেতে দিলেই আমরা সাথে নিব নাকি? ভাইজান যখন বলেছে তখন কয়দিন পর কুষাণ বাবাজিকে নিয়েই যাবি। এখানে আর কয়টা দিন থাক, অযথা জেদ করিস না। নমিতা কাঁদো কাঁদো ফেস করে মাথা উঠালো। হাত থেকে ধপ করে ব্যাগটা মেঝেতে টাইলসের উপরে ফেলে ধরা গলায় তার বাবার কাছে গিয়ে বলল, বিয়ের পর কি মেয়েরা পর হয়ে যায় বাবা? না রে মা, পর হতে যাব কেন? সন্তান কখনো পর হয় নাকি? নমিতা ফুপিয়ে উঠে তার বাবাকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত গলায় অস্ফুটেই আওড়ায়, তাহলে আমাকে রেখে চলে যাচ্ছ কেন? মা কেন বললো আমাকে সাথে নেবে না? আমি কি পর হয়ে গেছি? আমার আমার ঘরটাই কি আর কখনো থাকতে পারবো না আমি? একটা ভুলের জন্য তোমরা আমায় ভুলে যাবে? আমাকে তোমাদের সাথে বাড়ি নিয়ে চলো বাবা। এই শহরে আর থাকতে পারছি না আমি, দমবন্ধ হয়ে আসছে আমার। সবাই একটু হলেও বুঝতে পারছে নমিতার মনের অবস্থা। পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত, কিন্তু ঠিক কোন কারণে নমিতা চলে যাচ্ছে তা কুষাণ ব্যতীত আর কেউই আজ করতে পারে না। নাজিম তরফদার ক্রন্দনরত মেয়ের মাথায় ভরসার হাত রাখলেন, আশ্বাস দিলেন কুষাণ যদি অনুমতি দেয় তাহলে নিয়ে যাবেন। কুষাণ উঠে এসে নাজিম তরফদারের সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল, আমার কোনো অসুবিধা নেই কাকা। নেমুর ইচ্ছে হলে তোমাদের সঙ্গে যেতে পারে। আমার অনুমতি নেওয়ার কিছু নেই। নিকিতা মেঝে থেকে নমিতার গোছানো ব্যাগটা তুলল। নিলয় কুষাণের হাত ধরে দুষ্টুমির স্বরে দুলাভাই ডাকে। নিষ্প্রাণ আদলে একগাল হাসে কুষাণ। নমিতা চোখ মুছল। সবাই নিচে নামছে সিঁড়ি বেয়ে। গাড়ি আগে থেকে দাঁড়িয়েছিল, যার দরুন সবাই খুব দ্রুতই উঠে পড়ল গাড়িতে। নিমিষেই চোখের আড়াল হলো সবাই। শুধু অদূরে দাঁড়িয়ে নিষ্কলুষ মৌন দৃষ্টিতে একজন তাকিয়ে রইল নির্নিমেষেষ। ট্রেনের জানালার ধারে বসে বাইরে তাকিয়ে কাউকে খুঁজছে নমিতা। যতই হোক কুষাণ তার স্বামী, তার প্রতি একটু হলেও অনুভূতি আছে তার মনে।
তার শরীরের দাগগুলো তার স্বামীরই দেওয়া, যদিও তার অনিচ্ছায়, তবে অস্বীকার তো করা যাবে না। কিন্তু কাল সকালে দৃষ্টি মনে করলে মেয়েটা আবার অন্যরকম হয়ে যায়। চোখ সরায় জানলার বাহির থেকে। তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিনিট দুয়েক পর ট্রেন চলতে আরম্ভ করলো, ধীরে ধীরে চলছে। তন্মধ্যেই ফুল স্পিডে বাইকে করে কুষাণ পৌঁছায় স্টেশনে। বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, একটু পরেই চোখ পড়ে নমিতার দিকে। সে হাঁটে নমিতাকে দেখতে দেখতে, কিন্তু সময়ের সাথে বহুদূর চলে যায় সেই ট্রেনের সাথে চলে যায় প্রিয় মানুষটাও। চোখ দুটো রক্তিম হয়ে উঠল। উস্কো চুলে হাত রেখে ঠোঁট নেড়ে চেড়ে আওড়ালো, একটা ভুলের শাস্তি দিতে এত নিশ্চয় হও না শব্দদোষে। একটা বার থেকেছে আমার কাছে যে শুধু আমার জন্য পাগল, তোমার ভালোবাসায় পাগল। আবার এই কোমল হাত দুটো ধরার সুযোগ দাও। এ ভুল আর কখনো করবো না, প্রতিজ্ঞা করছি। হৃদয়ের অন্তঃস্থলে আদরের সোহাগে আঁকলে রাখবো তোমায়। অবুঝ মন বারংবার আবদার করে, একটু তুমিময় বসন্ত চাই। নমিতারা গ্রামে এসেছে আজ 4 দিন। পুকুর পাড়ের ঘাটে পানিতে পা চুপিয়ে বসে আছে নমিতা আর লাবণী। নমিতা খুব সিরিয়াস ভঙ্গিমায় ঢাকায় ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ করছে আর লাবণী তা যোগী শ্রোতার মতোই শুনছে। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। লাবণী বলল, বাকি ঘটনা কাল কলেজে শুনবো, আজ আসি। সন্ধ্যা হয়ে গেলে মা আবার বকবে। নমিতা উঠতে উঠতে বলল, ঠিক আছে যা, তবে আমি কিছুদিন কলেজে যেতে পারবো না। জানিসই তো মন মেজাজ ঠিক নেই। তুই বরং অন্য আর একদিন আসিস, তবে হাতে সময় নিয়ে আসবি কিন্তু। আচ্ছা। লাবণী চলে যায়। নমিতা ঠিক আগের মতোই মন মরা হয়ে বসে থাকে। চোখের সামনে ভাসতে থাকে হাজারো স্মৃতি। ভাবতে গেলে কখনো হাসে, আবার কখনো কাঁদে। মাঝেই মনে হয় কুষাণ সেদিন ঠিকই বলেছিল, স্বামীর স্পর্শ নারীদের অতীতকে ভুলিয়ে দিতে পারে। সেও ভোলার চেষ্টা করছে, কিন্তু দুদিনে কি কাউকে ভোলা যায়? তবে সে সাফিনকে একদম মনে আনতে চায় না। মনের ত্রিসীমানাতেও তার ছায়া আসতে দিতে চায় না। তবে মাঝে মাঝেই স্মরণ হয়ে যায়। নমিতা উঠে বাড়িতে ঢুকলো। ঘরে ঢুকে ফোনটা হাতে নিতেই চমকায় সে। ফোনের স্ক্রিনে একটা খুদে বার্তা দেখা দিল। ভীষণ আশ্চর্য হয়। 2 দিন ধরে এমবির জন্য অনলাইনে ঢুকতে পারছিল না, আর আজই কেউ একজন 1 মাসের প্যাকেজ পাঠিয়েছে। থমকালো কিছুক্ষণের জন্য, বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। নাম্বারটা ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলো এটা কুষাণ তরফদারের নাম্বার। আনমনেই হাসলো। লোকটা গভীর জাদু জানে, নয়তো জানলো কি করে তার ফোনে এমবি নেই? কি জানি, ঢাকা থেকে আসার পর লোকটার মন আর মস্তিষ্ক থেকে বেরিয়ে হতে চায় না, সারাক্ষণ জেঁকে বসে থাকে। অমনি ডাক পড়লো শাহনাজ বেগমের। তিনি নিলয়ের স্কুলের হোমওয়ার্কগুলো বুঝিয়ে দিতে ডাকছেন। নমিতা ছোট্ট করে থ্যাঙ্কস লিখে পাঠিয়ে চলে গেল নিলয়কে পড়াতে। এই মেসেজের রিপ্লাই কি আদৌ আসবে কি না সেটা কারোর জানা নেই। দিন পেরিয়ে রাত পেরিয়ে আবারও নতুন প্রভাতের সূচনা। কেটে যায় সপ্তাহের পর সপ্তাহ। কুষাণ একটা বারও ফোন করে না, মেসেজের রিপ্লাই তো ছাড়, সিনই করে না। 1 মাস হয়ে গেল। নমিতা প্রতিদিন আশায় থাকে হয়তো যোগাযোগ করবে, কিন্তু প্রতিদিনই আশাহত হয়। নতুন করে স্বপ্ন ভাঙে। কিশোরীর বুকে ঢেউ তোলে এক অবহেলার সমুদ্র। তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। রাতের বেলা ঘরে দরজা আটকে নিঃশব্দেই কেঁদে ভেতরের কষ্ট লাঘব করে। বালিশ ভেজায়। সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে পুরুষ মানুষ শুধু শরীরই চায়, শরীরটা পেয়ে গেলে আর ফিরেও তাকায় না। তবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কুষাণও এমন ছেলেদের কাতারেই পড়ে। তাকে বোধ হয় আর প্রয়োজন নেই। তার প্রয়োজন এক রাতেই ফুরিয়ে গেছে বলে একটা বারও খোঁজ নেয় না, কথা বলে না। দিব্যি না দেখে কাটিয়ে দিয়েছে 1 মাস। যদি সীমার সাথে কিছু থেকেই থাকে, তাহলে তাকে বিয়ে করলো কেন? কেন ডায়েরির পাতায় তাকে নিয়ে এত আবেগ মাখা? প্রশ্নের উত্তর আজও মেলেনি। কেউ তার ভেতরের কষ্ট দেখে না, দেখে শুধু বাইরের রাগ, জেদ আর ভুলগুলো। সবাই জানে তারা দুইজন এখনো বিয়েটা মানতে পারেনি, কিন্তু দুজনের মাঝে যে ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি হয়েছে সেটা কেউ জানে না, কেউ জানতেও চায় না। শুধু বলে, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। সংসারে পা রাখলে নিজেদের আর ভাই বোন মনে হবে না। ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের নিচে নিশ্চুপ হয়ে এইসবই ভাবছিল নমিতা। ভাবতে ভাবতে কখন যে চোখ ভিজে উঠেছে সেদিকে খেয়াল নেই। লাবণীর ধাক্কায় সংবিত ফিরে আসে তার। দোস্ত, তুই আবার কাঁদছিস? নমিতা ত্রস্ত হস্তে চোখের পানিটুকু মুছে নেয়। ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, আরে তেমন কিছু না, গাছ থেকে পাতা না কি যেন একটা পড়লো চোখে। তখনই তাদের মাঝে আগমন ঘটে আয়ান নামের একটি ছেলে। ছেলেটি লাবণী আর নমিতার বন্ধু, মূলত সম্পর্কে লাবণীর চাচাতো ভাই। 15 দিন হয়েছে লাবণীর সূত্রে নমিতার সাথে বন্ধুত্ব হয়েছে। আয়ান ব্যাগের চেন খুলতে খুলতেই বলল, তোদের কাছে কেমিস্ট্রি নোটসগুলো আছে? নমিতা মাথা নিচু করে বলল, আমার কাছে আছে, কেন তোমার লাগবে? এখনই দেবো? আয়ান কিছুক্ষণ থম মেরে বসে থেকে গুরুতর ভঙ্গিতে বলে,
লাগবে না। তুমি কি ফ্রি আছো? লাবণী সরু চোখে তাকায় আয়নের দিকে। নমিতা সরল মনে জবাব দেয়। হ্যাঁ, আমি সবসময় ফ্রি থাকি। আয়ন একটা নোটবুক নমিতার ব্যাগের উপরে রেখে ঝটপট উঠে যেতে যেতে বলে, তাহলে কষ্ট করে লিখে দিও। ট্রাস্ট মি, চকলেট খাওয়াবো। আমার একটু তাড়া আছে। এতগুলো লেখা লিখতে হবে শুনে নমিতার চক্ষু চড়ক গাছ। লাবণী পিছন থেকে ডেকে আয়নের কোনো পাত্তা পেল না। সে ভ্রু নাচিয়ে বলল, এতবার চোখে ইশারা দিলাম তবুও বুঝলি না? একে আমি হাড়ে হাড়ি চিনি। নে এবার লেখা শুরু কর। আমি কিচ্ছু জানি না, কিছু বলতেও আসবে না। নমিতা গাল ফুলিয়ে অসহায় চোখে তাকিয়ে অধৈর্য গলায় ডাকলো, দোস্ত, দোস্ত দোস্ত করে লাভ নেই, আমার থেকে কোনো সাহায্য পাবি না। প্রেম করি কুল পাই না, মানুষকে নোটস লিখে দেবো কখন? দীর্ঘ নিঃশ্বাস টেনে নমিতা সেই খাতাটাও ব্যাগে ভরে নিল। বুঝে গেছে আয়ন চালাকি করে তাকে দিয়ে লিখিয়ে নিয়ে নিজে বেঁচে যাবে। কি আর করার, উঠে ব্যস্ত পায়ে রওনা হলো বাড়ির দিকে। সময় গড়িয়ে গেছে অনেকটা। ঢাকা থেকে ফেরার পর নমিতার মন খারাপের সঙ্গী ছিল উপন্যাসের বইগুলো। সবকিছু ভুলে থাকার প্রয়াসে বইয়ের পাতায় ক্ষণিকের জন্য সুখ খুঁজতে গিয়ে তখন আরো বেশি মন খারাপ হয়েছে তার। স্বামীর প্রতি ফিলিংস কাজ করে তখন। উপন্যাসের মধ্যে তার স্বামীর কাছ থেকেও সে ভালোবাসা পেত, মানে উপন্যাসের মতো। দুষ্টু মিষ্টি সময় কাটাতে পারত যদি সেদিনের জেদ ধরে বাড়ি না চলে আসতো। কেন করলো সে বোকামিটা? আর সীমাই বা কেন ওই রকমভাবে জড়িয়ে ধরেছিল? উত্তর খুঁজে পায় না। পরদিন রাত, প্রকৃতির রুদ্র রূপ যেন উন্মাতাল হয়ে উঠেছে মাঝরাতে। ঝড়ো হাওয়ায় কাঁপছে চারপাশ, গাছের ডালপালা প্রায় ভেঙে পড়ার জোগাড়। বাতাসে দেখা পেতেই কারেন্ট বাবাজি হাওয়া হয়েছে। নমিতা আছোয়া হয়ে বিছানায় পড়ে আছে। নিঃশব্দ অন্ধকারে মোবাইলের আলোয় একমাত্র সঙ্গী। আঙ্গুলের ছোঁয়ায় ফোনের পর্দায় ভেসে উঠেছে তার বিয়ের কিছু ছবি। বিয়ে ছাড়াও কুষাণের সাথে তোলা কিছু ছবি। কোনো কোনো ছবিতে সে অপ্রস্তুত, কিন্তু কুষাণ মজা করে ক্যামেরা বন্দি করে নিয়েছে। সেও এক সময় টুক করে নিজের ফোনে নিয়ে নিয়েছে। আজ বড্ড মন খারাপ হচ্ছে। শুধু আজ না, ঢাকা থেকে ফেরার পর প্রতিটা রাতই তার জন্য বেদনা বয়ে আনে। কুষাণ বলেছিল ওই রাতে পুরুষের ছোঁয়া নাকি অতীত ভোলাতে সক্ষম। সেটাই মনে গেঁথে গেছে সপ্তদশীর। মন আর মস্তিষ্ক জুড়ে তার স্বামীর বিচরণ, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। কেমন যেন চাপা কষ্ট লুকিয়ে থাকে তার চোখে। এই তো একটু আগেই কুষাণের সাথে ফটো আপলোড করেছে জেরিন। দেখে মনে হলো তারা কোথাও ট্যুরে গেছে। বন্ধু বান্ধবের মাঝে আড্ডা মশগুল অবস্থায় গিটারে টুংটাং শব্দ তুলে কুষাণ আপন মনে গলা ছেড়ে গান গাইছে। কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনেরই গভীরে তোকে আমার করেছি। গানটা যেন নমিতাকে ইঙ্গিত করেই গিয়েছে সে। 2 ঘন্টা আগে নিজেই শেয়ার করেছে এই দৃশ্যটুকু। সে যখন গান গাইছিল সবাই মনোযোগ শ্রোতা হয়ে তার কাছ থেকে উপভোগ করছিল। কিন্তু ভাগ্য খারাপ নমিতার। সে কষ্টের দিন পার করলেও কুষাণ দিব্যি সুখে আছে, আনন্দেই আছে। সে তো তার পাওনাটুকু পেয়েই গেছে, তাই তো এখন আর তার খোঁজ নেওয়ার প্রয়োজন বলে মনে করে না। তখন থেকে বাইরের ঝড়ের থেকে তার মনের আরো বেশি ঝড় বইছে। সিক্ত চোখে কুষাণের প্রোফাইল ঘেটে সমস্ত পোস্ট ফটো খুঁটিয়ে দেখেছে। কখন যে ভালোবেসে ফেলেছে নিজেও জানে না। ওই রাতের কথা ভাবলেই এখন রাগও নয়, লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় গাল। আর সহ্য করতে পারছে না। দুর্বিষহ লাগছে সবকিছু। তার কুষাণকে চাই, চাই মানে খুব করে চাই, খুব কাছেই চাই। দূরে থাকা সম্ভব হচ্ছে না। অন্য মেয়ের পাশে দেখা তো সহ্যের ত্রিসীমানার বাইরে। ফোন ছুঁড়ে ফেলে সশব্দে কেঁদে দিল মেয়েটা। বিছানার চাদর এলোমেলো করে দৃঢ় হাতে খামচে ধরল মুঠোতে। অন্ধকারে দুঃখের সাথী কেবল ঘরের চার দেয়াল। এই চার দেয়ালই জানে সে কিভাবে কুড়ে কুড়ে মরছে। দুমড়ে দুমড়ে ফেটে যাচ্ছে, ভেঙে পড়ছে অজস্রবার। 2 দিন পর ড্রয়িং রুমে বসে খবরের চ্যানেলে খুবই দৃঢ় দৃষ্টিতে মগ্ন শাহনাজ বেগম আর রাহেলা বানু। উৎসুক ভঙ্গিমায় দেশের খবর শুনছেন। 2 শাশুড়ি বৌমার মাঝে মাঝে মন্তব্য করছেন দেশ নিয়ে। তমধ্যেই নমিতা এলো দ্রস্ত পায়। প্রফুল্ল চিত্তে তন্তপাটি বের করে চওড়া হেসে শুধালো, মা আমাকে কিছু টাকা দাও। শাহনাজ বেগম বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলেন, বললেন কর্কশ কণ্ঠে, যা তো এখান থেকে, বক বক করে মাথা খাস না। মা দাও না কিছু টাকা, এখন শপিং না করলে লাবণী বিয়েতে কি পরে যাব? তোর কি জামা কাপড় কম আছে? নমিতার নাক কুচকে চোখ ছোট ছোট করে আবদার করে, ওগুলো তো চুড়িদার, 3 পিস আর গাউন, কিন্তু আমি তো বিয়েতে শাড়ি পরবো, তাই আমার শাড়ি চাই। শাহনাজ বেগম কিছু বলতে যাবেন তার পূর্বেই রাহেলা বানু তার নিজস্ব ভঙ্গিতে আওড়ালেন,
তোর মারি কেন দিয়ন লাগবো? তোর এখন বিয়া হইয়া গেছে, তোর জামাই আছে না, ওরে কল দিয়া কইয়া দে তোর শাড়ি কিনা দিতে। সারা জীবন কি বাপের টাকাই সব কিনবি? জামাইয়ের কাছে যাওন লাগতো না? হাস্যোজ্জ্বল ঝলমলে মুখশ্রী জোরে এক নিমিষেই হানা দিল বিষণ্ণতা। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সেভাবেই। সে নিরুত্তর, মুখ ফুটে কিছু বলতে পারল না। উঠে চলে গেল নিজের ঘরে। ব্যাগপত্র গুছিয়ে কপালে বিন্দু বিন্দু ঘামগুলো আলগোছে মুছে নিল নমিতা। তখনই শাহনাজ বেগম এলেন। প্রশ্নসিক্ত দৃষ্টিতে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস, তাও আবার ব্যাগপত্র নিয়ে? নমিতা সরু চোখে তার মায়ের মুখের দিকে তাকায়, ডান ভ্রু উঁচিয়ে অকপটে বলে, তোমাকে না বলেছিলাম আমার বান্ধবী লাবণীর বিয়ে, সেখানেই তো যাচ্ছি। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু এত কাপড় চোপড় নিয়েছিস কেন? লাবণীদের বাড়ি তো কাছেই। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাড়ি থেকে রেডি হয়ে গেলেই তো হয়। বিয়ে বাড়ি এত ভিড়ের মধ্যে ঘুমাতে পারবি? কিছুক্ষণ আগে গোসল করে আসায় ভেজা চুল টাওয়াল পেঁচানো ছিল, সেটাই সরাতে সরাতে নমিতা বলল, ওদের বিয়ে বাড়িতে হচ্ছে না, রিসোর্ট বুক করেছে ওনারা, আর সেটা কুষ্টিয়া সদরে, তাই 3 দিন সেখানেই থাকতে হবে। আচ্ছা এখন বলো বাবা কোথায়, বাড়িতে আছে নাকি অন্য কোথাও? শাহনাজ বেগম চিন্তিত স্বরে বললেন, সে ঘরেই আছে, কিন্তু আমি তোকে একা যেতে দিতে পারবো না। কুষাণ শুনলে ভীষণ রাগ করবে। কুষাণ নামটা শুনেই থেমে যায় নমিতা। খানিক সময় স্তব্ধ রয়, গলা দিয়ে কথা বের হতে চায় না। ভেজা চুল পেয়ে গড়িয়ে পড়ে দুটো ফোঁটা পানি, যেন অপ্রকাশিত দীর্ঘশ্বাস। বিদ্রুপ করে হেসে অবাধে বলে, কি যে বলো না মা, কুষণ ভাই তার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেছে, আমাকে নিয়ে ভাবার সময় কোথায় তার? শাহনাজ বেগম সন্দিহান গলায় বললেন, তোর সাথে কথা হয়েছে? থমথমে দৃষ্টি তার মায়ের চোখ থেকে সরিয়ে মেঝের দিকে নিপতিত করে নমিতা। নিস্পৃহ গলায় বলে, না, জেঠিমার সাথে হয়েছিল। শাহনাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন, বললেন নিরস গলায়, তাহলে নিলয় তোর সাথে যাবে? আম্মু আমি রেডি। কতটুকু শ্রবণ হতেই নমিতা আর শাহনাজ বেগম তাকালেন দুয়ারের পানে। দেখেন নিলয় রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাদের দিকেই আসছে। ছড়া করে হাসছে নিলয়। নমিতা স্মিত হেসে নিলয়ের গাল টেনে বলে, এখন চল, বাবার কাছ থেকে টাকা নিতে হবে। নমিতা আর নিলয় ঘর থেকে বের হলো কাঁধের ব্যাগ নিয়ে। অমনি পেছন থেকে হাঁক ছাড়লেন রাহেলা বানু। নমিতা ওনার নিকট এসে দাঁড়ালেন। তিনি অভিজ্ঞের ন্যায় বললেন, আমার কথা মন দিয়া শোন। বিয়া বাড়িতে কইলাম বহুত পোলা থাকবো, কয়ডার চরিত্র থাকবো পচা কুমড়ার মতন। এগোরে কাজই হইল মায়া মানুষের পেছন পেছন ঘুরাঘুর করা। তুই কিন্তু তাগো থাইকা দূরে দূরে থাকবি, সাবধানে থাকিস, নয়তো কিছু অঘটন ঘটলে দাদুবাই তরে আস্ত রাখবো না, পরে কিন্তু পস্তানোর সুযোগটাও পাইবি না। নমিতা একরাশ চাপা ক্ষোভ নিয়ে তিরিক্ষি মেজাজে বলল, তোমার নাতির কথা বাদ দাও তো, যখনই দেখি হয়তো তোমার নাতির সাথে ফোনে কথা বলছো, আর নয়তো আমাকে জ্ঞান বিতরণ করছো। তোমার নাতি মেয়েদের নিয়ে ট্যুরে গেছে, আমার প্রতি কিছু থাকলে এতদিনে নিশ্চয়ই নিতে আসতো আমায়, কিন্তু সে তো আসেনি। আমি তোমার কথা মাথায় তো ছাড় কানেও নিলাম না, যা ইচ্ছে করব। আমিও দেখি তোমার নাতি কি কি করতে পারে। এখন যাচ্ছি, ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও। বলে বড় বড় কদম ফেলে নিলয়কে সাথে করে দ্রুত বাড়ি থেকে প্রস্থান করলো। রায়লা বেগম পৌর শরীরটা নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। যেতে যেতেই ক্রূর হাসেন তিনি। জমকালো সন্ধ্যা, অসংখ্য মরিচবাতির আলোয় জলজল করছে চারপাশ। লাবণী আর আবিদ সোফায় বসে আছে। আজ তাদের গায়ে হলুদ। আত্মীয় স্বজনের হই হুল্লোড় আওয়াজে মাথা ব্যথা শুরু হয়েছে। নমিতার গায়ে জড়ানো হলুদ রঙের শাড়ি, মুখে কৃত্রিম সাজসজ্জা, হাত ভর্তি কাচের চুড়ি, যেটা ক্ষণে ক্ষণে রিনঝিনি আওয়াজ তুলে মন কাটছে। ফোঁস করে শ্বাস ফেলে লাবণী আর আবিদের কাছে গিয়ে দাঁড়ালো সে। কাল থেকেই তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভীষণভাবে, কিন্তু কি করে জিজ্ঞেস করবে সেটাই বুঝতে পারছে না। কথাটা ঠোঁটের কোণায় এসে পড়লো বলে, কিন্তু বলতে গিয়েও বারবার গিলে ফেলতে চাইছে কথাটা। তার এমন অস্থিরতা দেখে লাবণী নিজে থেকে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে তোর? কিছু কি বলতে চাস? বলার সুযোগ পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করে না মেয়েটে। স্বচ্ছ স্বরে প্রশ্নটা জানিয়ে দিল, আবিদ ভাইয়া, ও কি আসবে না? আবিদ না বোঝার ভঙ্গিতে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। কার কথা বলছো? কি বলে সম্বোধন করবে ঠিক হিসেব মেলাতে পারছে না মেয়েটা। ভাই রাখবে নাকি নাম ধরে। আড়ষ্ট মুখায়ভাবে বিচলিত গলায় প্রতিউত্তর করলো,
মানে আমি বলতে চাইছি আপনার বন্ধু আসবে না? আবিদ ইচ্ছাকৃত হাবভাবে বোঝালো যে মাত্রই সে ব্যাপারটা ধরতে পেরেছে। ও, তুমি কুশনের কথা বলছো? সে তো ভার্সিটির ফ্রেন্ডের সাথে ট্যুরে গেছে, আসবে না বোধহয়। আমাকে তার অপেক্ষায় থাকতে নিষেধ করেছে। কেন, সে তোমাকে কিছু বলেনি? কি বলবে মেয়েটা? স্বামী স্ত্রীর ঝগড়ার কথা তো ঘরের বাইরে গিয়ে বেরোনো যায় না। মাথা নিচু করে কৃত্রিম হেসে অগোছালো মিথ্যেটাই শুনিয়ে দিল। হ্যাঁ বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম আবিদ ভাইয়ার বিয়ে আর সে আসবে না। এটাতে একটু খটকা লেগেছিল, তাই শিওর হয়ে নিলাম। আচ্ছা তোমরা থাকো, আমি দেখি নিলয় কি করছে। লাবণী হাঁকিয়ে ওঠে। আরে আরে, আমাকে হলুদ মাখাবি না? স্মিত হাসে নমিতা, বলে আদুরে গলায়। মাখাবো তো। তোর টমেটোর মতো গালে হলুদ মাখাবো বলেই তো এসেছি। আবির আত্মহারা খুশিতে চৈতন্য হারিয়ে নমিতার সঙ্গে একই ছন্দে বলে উঠল, একদম ঠিক বলেছো তুমি। আমিও এটাই বলতে চাইছিলাম যে আমার বউ পাকা টমেটোর মতো। লাবণীর চঞ্চল দৃষ্টি তাল হারিয়ে দিক বেদিক ঘুরঘুর করছে। ওষ্টা ধরে দাঁত পিষে লজ্জা নিবারণ করতে চাইছে কিশোরী। গোলুমুলু মুখ জোড়া কেমন যেন রক্তিম আভা ছেয়ে গেছে। নমিতা আর আবির চোখাচোখিতে আরেকটু দুষ্টুমি ফাইজলামি করে লাবণীর সঙ্গে মজা করলো। তারপর পাত্রপাত্রীর কাছে বেশি মানুষের ভিড় জমে যাওয়ায় সরে যায় নমিতা। সেখান থেকে সরে এসে অন্য পাশে দাঁড়াতেই আকস্মিক চোখে পড়ে অপ্রত্যাশিত কাউকে। লাবণীর চঞ্চল দৃষ্টি তাল হারিয়ে দিক বেদিক ঘুরঘুর করছে। অষ্টধরে দাঁত পিষে লজ্জা নিবারণ করতে চাইছে কিশোরী। গুলুমুলু মুখ জোড়া কেমন যেন রক্তিম আভা ছড়িয়ে গেছে। নমিতা আর আবির চোখাচোখিতে আরেকটু দুষ্টমি ফাজলামি করে লাবণীর সাথে মজা করলো। এরপর পাত্রপাত্রীর কাছে বেশি মানুষের ভিড় জমে যাওয়ায় সরে যায় নমিতা। সেখান থেকে সরে এসে অন্য পাশে দাঁড়াতেই আকস্মাৎ চোখে পড়ে অপ্রত্যাশিত কাউকে। দেখা মাত্র আপনা আপনি ভাঁজ পড়ে মসৃণ কপালে। কলেজে লাবণীকে লাভ লেটার দেওয়া ছেলেটা এখানে কি করছে? উত্তর খুঁজতে শরীর ঘোরালো পেছন দিকে। ভিড় ঠেলে সোফার পেছনে দাঁড়িয়ে ফিসফিসে গলায় প্রশ্ন করলো, এ লাবু, ওই ছেলেটা এখানে কি করছে? নমিতার ঠোঁট হতে বের হওয়া বাক্য আবিদের কান অবধিও পৌঁছালো। কাছাকাছি যেহেতু বসে আছে তাই শুনতে অসুবিধা হলো না। তার তরফ থেকে উত্তর এলো তৎক্ষণাৎ, নিমু, ওই হিরো আলমটাকে আমি ইনভাইট করেছি। তোমার বান্ধবী কিচ্ছু জানতো না, ভাবিনি নির্লজ্জের মতন চলে আসবে। এসে যখন পড়েছে তখন আর কি করার। নমিতার ওষ্ঠপুর জুড়ে দুষ্টু হাসি দোল খায়, বলেও কৌতুক সুরে, কিছু করার দরকার নেই। এসে যখন পড়েছে তখন বিয়েটা খেয়ে যাক। তাছাড়া প্রেমিকার বিয়ে খেতে পারে কজন? লাবণীর আশেপাশে গুরুজনদের অভাব নেই। সে সৌজন্যতামূলক হাসি ঠোঁটে বজায় রেখেই বসে আছে। তাই নমিতা আর আবিদের কথার মাঝে ঢুকতে পারছে না। আবিদের মুখাবব দৃঢ় হয়। ঈর্ষাবোধে নড়েচড়ে বসে, বলে গুরুগম্ভীর কণ্ঠে, ওভাবে বলো না নিমু, আই ফিল জেলাস। নমিতা জিভ কাটে চটপট। জড়সড় হয়ে অনুনয়ের স্বরে বলে, সরি ভাইয়া, মনে ছিল না, কিছু মনে করবেন না। কথা শেষ হবার আগেই রদন মেলে হাসে আদিত। আরে আমি মজা করছিলাম, এত সিরিয়াস হইও না। ওই হিরোটাকে দেখো, মেয়েদের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হয় এক যোগ পর মেয়ে দেখলো। দুজনেই ফিক করে হেসে ফেলল। নরম স্বরে দুষ্টুমি সুলভ কথা বলছে এই ছেলেটাকে নিয়ে। নমিতা সগ্রাহী বলল, দুলা ভাই, আপনার সতীনের পাঞ্জাবির সাইজটা দেখেছেন? অনায়াসে আরেকজন ঢুকে যেতে পারবে। নমিতা শালি শালি একটা ভাব নিয়ে হাসলো ঠোঁট চেপে। আবিদ নাক কুচকে ছলচাতুরি কণ্ঠে বলল, হ্যাঁ ভাবি, আপনার সঙ্গে মানাবে ভালো। আসলে আমার সতীন আর আমার বন্ধু সতীন একই ব্যাপার। হতবাক চোখে চাইল নমিতা। অজান্তেই মুখ ফুসকে বলে দিল, কি? বাবাচাকে খেয়ে ফ্যাল করে তাকিয়ে আছে নমিতা। বিস্মিত কণ্ঠে শুনে আবিদ ভ্রু উঁচিয়ে ব্যঙ্গ করে হেসে বলল, তুমি আমাকে দুলাভাই ডাকতে পারলে আমি তোমাকে ভাবি ডাকতে পারবো না? এ কেমন বৈষম্য? আমার বন্ধুর সূত্র ধরে কিন্তু ভাবিই হও। নমিতা কিছু বলতে যাবে তখনই ফটোগ্রাফাররা আবার চলে এলো। এন্ট্রি ভিডিওর ক্লিপ নিবে, তাই সবাই হুড়মুড়িয়ে নিজ নিজ অবস্থান ঠিক করছে, বিশেষ করে মেয়েরা। নমিতা অবশ্য তাদের মধ্যে নেই। সে নিলয়ের হাত ধরে একপাশে ঠাঁই হয়ে দাঁড়িয়েছে। কাপলদের ফটো সেশন দেখে এখনও হৃদয়ে সূক্ষ্ম যন্ত্রণা অনুভব হচ্ছে। আবার কখনো এসব চিন্তা ছেড়ে আনন্দ উপভোগে মন বসাতে চাইছে। আয়ন হঠাৎ কোথা থেকে উদয় হয়ে নমিতার সঙ্গে দাঁড়ালো। সংযত হেসে নড়েচড়ে ওঠে নমিতা। অমনি ফোনে একটু ছোট্ট খুদে বার্তা প্রদর্শিত হয়। তার ফোনে এমবি ছিল না সকাল থেকে। গতবারের মতো এবারও পাঠিয়েছে সেই মান্থলি প্যাকেজ।
ঢাকা থেকে আসার পর প্রায় 1.5-2 মাসে কুষাণ অবশ্য তার দাদিকে 2বার টাকা পাঠিয়েছিল ওষুধ খাওয়ার জন্য। সেখান থেকেই 7,000 টাকা দাদি তার হাতে দিয়ে বলেছিল খরচ করতে। লোকটা দূরে থাকলে কি হবে, দায়িত্ব ভুলেনি। হঠাৎ করে সমস্ত লাইট নিভে গেল। এক লহমায় হুলস্থুল বেঁধে যায় হলুদের অনুষ্ঠানে। গমগম করে উঠে পরিবেশ, কেউ কেউ চেঁচাচ্ছে এই মুহূর্তেই কারেন্ট চলে যাওয়ায়। আবিদ একমাত্র নীরব ভূমিকায়। মমিতা ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই আশ্চর্যজনকভাবে মিনিট 2-1-এর মধ্যেই জলজল করে ওঠে জায়গাটুকু। হুলস্থুল কমতেই হঠাৎ জুতোর খটখটে আওয়াজে প্রবেশ করলো একজন। সবার মনোযোগ বার্তালো সেই পথে। একজন যুবক হেঁটে আসছে। সুবলিষ্ঠ কঠোর পোক্ত পুরুষটির দেহ ঢেকে আছে ব্ল্যাক হুডিতে, সঙ্গে কালো ফুল প্যান্ট। ব্ল্যাক হুডির চেইন খোলা থাকায় ভেতরে ব্ল্যাক টি শার্ট দৃশ্যমান। দৃঢ় পুরুষ্ঠ মুখাবয়ব, মাথায় কালচে চুলগুলো অতিমাত্রায় আলোয় ঝলমল করছে। রোলেক্স 13টার কালো ঘড়ি ঝিলিক দিচ্ছে আলোর দুটিতে। হাঁটার স্টাইলটাই অন্য রকম। নিমিষেই নজর কাড়ল রমণীগণের। নজর নিবদ্ধ হলো তার উপরে। আবির 2 হাত মেলে জড়িয়ে ধরল বন্ধুকে। হাস্যরত বদনে বলল, দোস্ত, এত দেরি করলি কেন? একটু সমস্যা ছিল, যার জন্য লেটই হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুই হয়তো আসবিই না, কিন্তু মুখের কথাটুকু টেনে নিল কুষাণ। বাট আম হিয়ার। তোর বিয়ের আমি আসবো না? ইজ দ্যাট ইভেন কনসিবল? নো। দুজনের ভেতরে কথোপকথন চলছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে নমিতা। কমলার কোয়ার ন্যায় পাতলা ঠোঁট দুটো হাঁ হয়ে গেছে অমানিসায়। নজর সরাতে পারছে না। অবিচল নয়ন আটকে রইল অনুভূতিকে ঘিরে। আবিদের সঙ্গে হাসছে, কথা বলছে লোকটা। কতদিন পর সেই চিরচেনা মুখটা দেখতে পেল। আজ যে দেখতে পাবে তাও কল্পনার বাইরে। সে তো জানতো কুষাণ ট্যুরে গেছে, তাহলে এখানে কি করছে? হাতে হ্যাচকা টান অনুভব হতেই নমিতার ঘোর কাটল। হ্যাঁ, নীলা হিসিয়ে বলল, আপু দেখো দেখো, কুষাণ ভাই চলে এসেছে। নমিতা ঘন ঘন মাথা নাড়ায়। হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আয়ন কাছে এসে বলে, কি ব্যাপার, কোনো প্রবলেম? চেতন থেকেও অচেতন নমিতা ঘাবড়ালো কণ্ঠে উত্তর দেয়, হ্যাঁ মানে না না আসলে কোনো প্রবলেম হয়নি, সব ঠিক আছে। লোকজনের কি করে বুঝবে এতদিন পরে ভালোবাসার মানুষটিকে এরূপভাবে দেখলে কতটা প্রবলেম হয়? হঠাৎ তার উপস্থিতিতেই কেমন অনুভূতি হয়। তপ্ত শ্বাস ফেলে চারপাশ ভালোভাবে তাকাতেই চোখে পড়ে জেরিনকে। সেও এসে আবিদকে কংগ্রাচুলেশন করছে। ফটোশুটও চলছে। সব মিলে আনন্দ আমেজে মত্ত সবাই। নমিতা খুশি নাকি দুঃখী কোনোটাই স্থির করে বোঝা যাচ্ছে না। তবে শুরুতে কুষাণকে দেখা মাত্র যতটুকু আনন্দ হয়েছিল তার থেকেও বেশি ব্যথা অনুভব হয় জেরিনকে দেখে। মেয়েগুলো হাঁ করে তাকিয়ে থাকাতে ততটা কষ্ট হচ্ছে না। চোখ ফেরায়, কিন্তু দৃঢ় চোখ বারবার সেই গন্তব্যেই ছুটে যায়। কিন্তু কুষাণ তাকাচ্ছে না, একবারও না। সে ঠান্ডা মেজাজে সোফায় বসে ফোন ঘাটছে। নমিতার মন চাইছে এখনই ছুটে গিয়ে পাশে বসতে, কিংবা কঠোর পোক্তদূত মুষ্টপতি করতে। কিন্তু ওই যে এতদিনের দূরত্ব, সেটা কি এত সহজেই ঘোচাতে পারবে? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। গোলাকার ঘড়িতে যখন সময় জানান দেয় 1টা, তখন অনুষ্ঠান শেষ হয়। বরকনে দুজনকে আলাদা রুমে গোসল করিয়ে বসানো হয়েছে। নমিতা সহ বাকি কাজিনরা ছাদে বসার ব্যবস্থা করছে। নমিতা আয়ানকে ফিসফিসে গলায় বলল, এখানে কি হবে? এই জায়গা পরিপাটি করার কারণটা কি? আয়ান চিপসের প্যাকেটগুলো রাখতে রাখতে বলল, এইখানে জমি আড্ডা হবে। আর বিয়েতে যেমন টুকটাক খেলা হয় তেমনই কিছু হবে হয়তো। একটা মেয়ে কাগজে কি যেন লিখছে। নমিতা তার দিকে আঙ্গুল ঘুরিয়ে বলল, এই জন্যই কি ওই আপুটা সেই তখন থেকে কাগজে কি যেন লিখছে? হ্যাঁ। নমিতা আর কথা বাড়ালো না। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভেবেছিল নিলয় কোথায় শুয়েছে সেটা দেখতে যাবে, কিন্তু তার আগেই ভাটা পড়ল একজন ব্যক্তির আগমনে। ছাদের দরজায় মুখোমুখি হলো অপ্রত্যাশিত। বুক ধরপড় করে উঠল নমিতার। চলন্ত 2 জোড়া পা থেমে যায় দুজনে। মিলিত হয় 2 জোড়া চোখ। চোখের ভাষায় হারিয়ে যায় দুজন। কুষাণের দৃষ্টির গভীরতা পরিমাপ চাহনিতেই ঘিরে। কুষাণের দৃঢ় চোয়াল ধীরে ধীরে নরম হয়। দুজনেই শুষ্ক ঢোক গিলছে। তখনই হাঁক ছাড়ে জেরিন। এই কুশ, এখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। ঘোর কাটে জেরিনের ডাকে নমিতা দৃষ্টি নামিয়ে পায়ের দিকে চাইল। স্বাভাবিক ভারসাম্য ফিরে যেতে তার একটু সময় লাগবে হয়তো। ততক্ষণে কুষাণ চলে গেছে। নমিতা কাষ্ট স্বরেই হাসে বলে, এক মুহূর্তের জন্য দেহের দূরত্ব কমলেও মনের দূরত্ব কমেনি। সময় পেরোলো। সবাই পরিপাটি হয়ে বসলো বেছানো শীতল পাটিতে। বর বউকেও বসানো হয়েছে। লাবণীর ডান পাশে
দখল করে বসেছে নমিতা আর বাপাসে আবিদ। কুষাণ আর জেরিন বসেছে চেয়ারে। খেলায় দুজন ইতোমধ্যে অংশগ্রহণ করে ফেলেছে। আবিদের পালা চলে আসলো। নমিতা বলল, আবিদ ভাইয়া আর লাবণী দুজনে মিলে একটা কাগজ উঠো, দেখবো দুজনের উত্তর কি হয়। বর্ব যেহেতু সবার এক্সাইটমেন্ট বেশি, আবিদ চুপি চুপি বলে, বউ তুমি উঠাও। লাবণী সরু দৃষ্টিতে তাকিয়ে রয়ে সয়ে বলে, না, তুমি ওঠাও। বউ ইজ ফার্স্ট, তুমি উঠাও। তাদের কথাবার্তায় সবাই মজা পায়। রক্তিম আভায় চেয়ে যায় লাবণীর গাল। অবশেষে ওঠানো একটা চিরকুট। আবিদ পড়ল সবাইকে শুনিয়ে শুনিয়ে। চিরকুটে লেখা আছে, তোমার লক্ষ্য কি? সবাইকে এক কথা বলতে চাই। এই প্রশ্নের উত্তর আগে আমার হবু স্ত্রী দেবে, তারপর আমি দেব। লাবণী নিরাশ চোখে চেয়ে ম্লান স্বরে বলে ওঠে, এটাও আমাকে আগে বলতে হবে? হ্যাঁ ভাবি, ঝটপট বলে দেন, আমরাও একটু শুনি। একটা মেয়ে বলে কথাটা লাবণী মিষ্টি করে হেসে জবাব দেয়, আমার জীবনে একটা ছোট্ট লক্ষ্য আছে, জানি না পূরণ হবে কিনা, তবে আমার ছোটবেলার স্বপ্ন, আমি টিচার হতে চাই, অনেক পড়াশোনা করতে চাই। আবিদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভেবেছিল কি আর বলল কি। মেয়েদের মতো ঠোঁট উল্টিয়েই বসে। আবিদের এমন রিয়েকশনের কারণ বুঝতে পেরে নমিতা শোধায়, দুলাভাই, এবার আপনার পালা। আবিদ চলচাতুরি না করে এক বাক্যেই শুনিয়ে দেয়, আমার জীবনে দুইটা লক্ষ্য, এক বাচ্চার বাপ হওয়া, দুই বাচ্চার মায়ের ছোট্ট লক্ষ্যটা পূরণ করা। এমন কথায় কেঁপে ওঠে লাবণী। সকলের সামনে লজ্জায় নুয়ে পড়ে মেয়েটা। পারে না শুধু ছাদ ফাঁক করে তার ভেতরে ঢুকে যেতে। মুক্তও হয় আবিদের কথায়। ভাবতেও পারেনি এমন কিছু বলবে। নমিতার বেহায়া চোখ এক নজর ঘুরে আসে কুষাণের থেকে। এখানে লোকের সংখ্যা 16 জন। এত মানুষ দেখে নমিতার আনন্দ হলেও একমাত্র জেরিনকে দেখে গা পিত্তি জ্বলে উঠছে। ওই নামটাই এখন প্রচণ্ড অসহ্য হয়ে গেছে নমিতার কাছে। নাক মুখ বিকৃত করে লাবণীর কর্ণদ্বারে অস্নিগ্ধ কণ্ঠে বলল, এই জেরিন ফেরিনটার এখানে আসার কি দরকার ছিল? যাক, এসেছে ভালো কথা, কিন্তু আমার একমাত্র স্বামীর দিকে চিপকে থাকার মানে কি? পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই? আর সবসময় কেন বারবার আমার স্বামীকে দেখছে? লাবণী মুখ ফুসকে বলে দিল, তো স্বপ্নটাই বা কেমন? প্রশ্রয় না দিলে অন্য একটা মেয়ের কাছে আসার সাহস পাই কোথা থেকে? আগুনে ঘি ঢালার সাথে সাথে দগদগে জ্বলে উঠল আগুন। লাবণী জিভ কাটল আড়ালে। নমিতা কটকট চোখে তাকায় কুষাণের দিকে। ঘন ঘন শ্বাস ফেলে রাগান্বিত মেজাজ হলেও শান্ত কণ্ঠেই আওড়ায়, ঠিক বলিস, জেঠুর ছেলেটা বড্ড বার বেড়েছে। একমাত্র বউয়ের খোঁজ না রেখে বাইরের মেয়ের সাথে সময় কাটাচ্ছে সে। এখন কিছু বলবো না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো। একবার আমার বশে করে নিই, তারপর বোঝাবো কত ধানে কত চাল। লাবণী ওষ্ঠে কামড় দিয়ে হাসি নিবারণ করে বলে, কথাটা কিন্তু মন্দ বলিসনি। রাগে গদগদ করছে নমিতা। ট্রুথ রিয়ারের পালা জেরিনের। লাবণীর মামাতো বোন সাবিহা বয়ামটা নিয়ে ধরল জেরিনের কাছে। জেরিন বলল, আমারও খেলতে হবে? নমিতা আগ বাড়িয়ে বলে, অফকোর্স, কেন খেলবে না? জেরিন মৃদু হেসে একটা কাগজ তুলে ভাঁজ খুলে দেখে, প্রিয় মানুষের নাম। লেখাটুকু দেখি দেখি কি লেখা আছে। জেরিন হাত উঁচিয়ে দেখায়। প্রশ্ন দেখে একচোট হই হুল্লোড় হয়ে যায়। জেরিন একটু লজ্জা পেয়ে বনিতা না করেই বলে, আমার বন্ধুরাই আমার প্রিয় মানুষ। মিট মাই ফ্রেন্ড কুষণ তারফদার। করতালিতে রোল পড়ে গেল মুহূর্তেই। সবচেয়ে জোরে জোরে তালি দিয়েছে নমিতা। হাসছেও প্রাণ খুলে। ভেতরে ভেতরে যাই হোক, কাউকে বুঝতে দিলেই চলবে না। কে কার প্রিয় মানুষ সেটার হিসাব নিকাশ পরে করবে। কুষাণ খুব সফটলি হাসলো। তার দিকেও একইভাবে প্লাস্টিকের বয়ামটা ধরা হয়েছে। ফোনের স্ক্রিনে চোখ রেখে জেরিনকে উদ্দেশ্য করে বলল, যে কোনো একটা তোল। আমাকে তুলতে বলছিস? ওকে ফাইন। সে সাবধানে একটা কাগজ তুলে কুষাণের হাতে দিল। কুষাণ খোলার পর জেরিন আবার সেটা নিয়ে নেয়, দেখায় সবাইকে। আবিদ চেঁচিয়ে বলে ওঠে, গিটারটা কুশনের দিকে দেই, আমার বন্ধু গান গাইবে। সাবিহা মিটমিটি হেসে কুষাণের হাতে গিটারটা তুলে দিল। একটু অন্য নজরে দেখছে, যেটা নমিতা ধরতে পেরেছে। টলমলে চোখ দুটো ঘন ঘন পিটপিট করে কিছু একটা লুকাবার প্রয়াস চালায়। অভিমানের প্রাচীর আরো দৃঢ়পোক্ত হয়। ব্ল্যাক হুডি খুলে শুভ্র শার্ট পরনে কুষাণের। হাত উঠিয়ে কলার ঠিক করে গিটারে টুনটান আওয়াজ তোলে। প্রখর দৃষ্টি একবার ঘুরে এলো মাথা নিচু করে বসে থাকা কিশোরের থেকে। অষ্টপটে সামান্য হাসির দেখা মিলল বোধ হয়। আবিদ বাদ সাধল, এক মিনিট, গানটা কাকে ডেডিকেট করছিস? কুষাণ বলল সহাস্যে, আমার বউকে। দুটো শব্দ মাত্র, কিন্তু এতেই রমণীর বিস্তর হৃদয় লোমহর্ষকভাবে ঝাঁকিয়ে ওঠে। কিঞ্চিৎ শিহরণে ছলকায় মোলায়েম দেহ।
নমিতার চোখ আটকায় সেই মানুষটার পানে, কানে বাজে তার কণ্ঠস্বর। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পাই সামনে এলে হয় ফুটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফুটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। গান শেষ হলো, করতালি বাজলো কান ফাটিয়ে। মুগ্ধ নয়ন দুটো তখনও এক পুরুষেই নিবদ্ধ। সবাই প্রশংসা করলো বেশ। নমিতা তপ্ত শ্বাস ফেলল। আবিদের এক মামাতো ভাইয়ের চিরকুট পড়ল করলার শরবত খাওয়া। কে যেন আবার করলার জুস সত্যি সত্যি নিয়ে এসেছে, এটা নিয়ে হাসির রোল পড়ে গেল। তারপর যথারীতি নমিতার কাছেও এলো সেই বয়াম। কিছু না দেখে একটা উঠিয়ে নিল। লাবণী ছো মেরে বলে, আমি আগে দেখব। চিরকুট খুলে পড়ে শোনায়, সবচেয়ে বেশি ভালোবাসো কাকে এবং কেন? নিমু, সব সত্যি সত্যি বলবি কিন্তু। নমিতা কিছুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলে, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মা বাবাকে। আমার বাবা। কথার মাঝখানে পাঞ্চে মুখ করে আবিদ বলে ওঠে, মা বাবা ভাই বোন বাদ দিয়ে বলো, এদের ভালোবাসা তো কমন বিষয়। উপস্থিত তাওহিদি জনতা অন্য কিছু শুনতে চাইছে। লজ্জা গ্রাস করে ফেলল কিশোরীকে। আবিদ সাহস দেয়, লজ্জা পেও না নিমু, সাহস করে সত্যিটা বলে দাও। মিথ্যা বলার সুযোগ নেই, এখানে সবাই অ্যাডাল্ট, তাই যে কোনো কথা বলতে পারো। হয়তো তোমার মুখ থেকে এই প্রশ্নের উত্তরটা শোনার জন্য কেউ আধের আগ্রহে অপেক্ষা করছে। সবাই উত্তরটা শোনার জন্য অপেক্ষা করছে। কারো সাপোর্ট পেয়ে শক্ত হলো কিশোরী। সিদ্ধান্ত নিল যতটুকু বলা যায় বলে দেবে, মনিতা করবে না। উপস্থিত মানুষজন এখনো জানে না যে ছোট্ট মিষ্টি মেয়েটা বিবাহিত। নমিতা নজর জোড়া স্থির রেখে ঠোঁট নেড়ে চেড়ে আওড়ায়, মা বাবার পর যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলো আমার স্বামী। বাবার পরে প্রতিটা মেয়ের নিরাপদ আশ্রয়স্থল হলো স্বামীর বুক। বিয়ে শুধু একটা সামাজিক বন্ধন নয়, এটা একটা পবিত্র বন্ধন, পবিত্র আত্মিক সম্পর্ক। মন খুলে ভালোবাসার স্বীকৃতি দেয় এই বিয়ে। উনি শুধু আমার জীবন সঙ্গী নন, বরং আমার হৃদয়ের সহযাত্রী। তার কেয়ার দায়িত্ববোধে আমি বরাবরই মুগ্ধ। সবার ভালোবাসার প্যাটার্ন এক নয়, কারোটা কোমল নরম সরম, তো কারোটা বজ্রকণ্ঠের নেয়। কেউ ভালোবাসে প্রকাশ্যে, আবার কেউ ভালোবাসে নিঃশব্দে, অথবা কেউ হয়তো যন্ত্রণা দিয়ে সুখ পায়। দুজন দুজনের দুঃখের সাথী, প্রাণ খুলে হাসার কারণ, কিংবা কখনো কখনো নীরব ভাষা বুঝে যাওয়ার সঙ্গী। স্বামী এমন একজন যে পাশে দাঁড়ালে সমস্ত ভয় নিমিষেই উধাও হয়ে যায়। স্বামীর সবচেয়ে গোপন দুর্বলতার প্রহরী হলো স্ত্রী। একজন স্বামীর দিন শেষে ক্লান্তি দূরীকরণে স্ত্রীর সান্নিধ্য সবচেয়ে বেশি কাজে দেয়। হ্যাঁ, তবে সবার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা দৃঢ় মজবুত হয় না। কেউ কেউ ভালোবেসেও সেই ভালোবাসা প্রদর্শনের সুযোগ পায় না। কারো সম্পর্কের মাঝে দাঁড়িয়ে থেকে অভিমানের উঁচু প্রাচীর, ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে তৃতীয় ব্যক্তিরা। তবে দুটো মনের ভালোবাসা থেকেই যায় সঙ্গোপনে। থেমে বড় করে শ্বাস নেয় নমিতা। মনে যা এসেছিল সব বলে দিয়েছে।
চক্ষু লজ্জা উপেক্ষা করে মনের কথা আর ভরা মজলিসে জানিয়ে দিল সবাই তাকে দেখছে। সে সরাসরি চোখ রাখে কেবল লাবণীর দিকে, কারোর দিকে তাকানোর সাহস পায় না, তাকায় না ওই সবিষ্ট পুরুষের চোখে। চাইলে হয়তো অনেক কিছুই দেখতে পারত, কিঞ্চিত হলেও বুঝতে পারত চোখের ভাষা। সাবিহা বলে ওঠে, তাহলে তো তোমার হাজব্যান্ড খুব লাকি পারসন। তার স্ত্রী তাকে এত ভালোবাসে, ওনার তো গর্ব করা উচিত। নমিতা কৃত্রিম হেসে লজ্জামাখা স্বরে বলে, ভুল ভাবছো একটু। তুমি বোধহয় আমার শেষের কথাগুলো খেয়াল করনি। স্বামী নিয়ে আমার মনে যতটুকু ধারণা এসেছিল সব সত্যি সত্যি আমি বলে দিয়েছি। আমার আবার মানে কেউ ভাববেন না এসব আমার সাথেই ঘটেছে। আমি তো শুধুমাত্র প্রত্যেক মেয়ের অনুভূতি যেমন হয় সেটাই বললাম। এনিওয়ে, আমি একটু আসছি, আমার ছোট ভাইটা হয়তো খুঁজছে আমায়। নমিতা দ্রুত সেখান থেকে চলে আসে। লজ্জা আর ভয় দুটোর কারণেই সেখানে থাকা হয়ে ওঠে না। জেরিনকে সহ্য করার মতো ক্ষমতা হয়তো তার মধ্যে নেই। এই যে কিশোরী না বুঝেই এত বড় কথা বলে দিল, সে কি জানে তার কথার গভীরতা কারোর বুকে ঠিক কতটা বিদীর্ণ করে দিয়েছে? সে কি জানে তার বিপরীতে থাকা ব্যক্তিটি জড়পথ পাথর বনে গেছে? সে কি জানে তার বিজ্ঞের মতো বাণীতে কেউ কতটা আশ্চর্য হয়েছে? সে এইসব জানবে না, জানা তো দূরে ধারণাটুকুও হয়তো করতে পারছে না। অথচ দিব্যি টকবগে প্রেমের দাবানল জ্বালিয়ে সে পালিয়ে গেল চোখের আড়ালে। হৃদয় বেলা বদলে প্রকৃতি বেশ গম্ভীর রূপে ধরা দিয়েছে। মেঘেদের গৌরভার প্রকট করে হয়ে উঠেছে অসময়ে। চারদিকে ঝরঝরে বৃষ্টির কলকাল। ঈদের স্মৃতিতে একটু সমস্যা দেখা দেওয়ায় হোটেল আধারে ডুবায়িত। কর্তৃপক্ষ সময় চেয়ে নিয়েছে কিছুক্ষণের জন্য। আধারে ডোবা দুই পাশে রুম, মাঝের গলি দিয়ে আটমনি হাঁটছে নমিতা। সিক্ত নয়নে বন্যার স্রোত বইছে যেন। ছোট বোনে আঘাত পেয়েছে খুব করে। ভালোবাসার মানুষ যখন অবহেলা করে তার মতো কষ্ট বোধ হয় আর হয় না। সদ্য প্রেমে পড়া কিশোরীর মন শুরুতেই নড়বড়ে। এতটা অসহায় বোধ হয় প্রথম প্রেমে পড়ার সময়ও হয়নি। নীলয়কে দেখে এসে এখন নিজের বরাদ্দকৃত রুমের দিকেই এগোচ্ছে। হঠাৎ অনাকাঙ্ক্ষিত কারোর আগমন ঘটল। আচমকা তুরন্ত গতিতে কারোর তপ্ত ঠোঁট গাঢ়ভাবে ছুঁয়ে যায় বেলি নরম গাল। অন্ধকারে ওই উষ্ণ ঠোঁটচোরা ঠিক তার ডান গালে এসে আচমকাই ধাক্কা খেতেই সংগীত ফিরে পায় নমিতা। সচকিত দৃষ্টিতে মেলে তাকায়, কিন্তু নড়াচড়া করার অবকাশ পায় না। ডান হাত আপনা আপনি চলে যায় গালে সেই স্থানটায় যেখানে কারোর ছোঁয়া লেগেছে। কিছু বুঝে ওঠার আগেই লোকটি নিরুদ্দেশ। চকিতে গা শিউরে উঠতেই খুঁজতে থাকে সে ব্যক্তিটিকে, কিন্তু ব্যর্থ হয়। দেখা মেলে না সেই ব্যক্তির। এত গাঢ়ভাবে চুমু কে দিয়েছে তাকে? অন্ধকারে কোনো পরপুরুষ সুযোগ নেয়নি তো? আজকে ওঠে মুহূর্তেই। ভয়ে ঘাম ছুটে যায় মেয়েটার। আরে নৌমিতা, তুমি এখানে কি করছো? পৌর কণ্ঠস্বর পেয়ে পেছন ফেরে নৌমিতা। দেখি লাবণীর মা হাতে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে, মুখে লেপ্টে আছে সেই মিষ্টি হাসি। উনি আবারও বললেন, তুমি এখানে আর লাবণী তোমাকে সেই কখন থেকে খুঁজছে। মেহেন্দি পড়বে না? যাও যাও। এ মা, তোমার কাছে তো টর্চ নেই। চলো আমি তোমাকে লাবণীর কাছে দিয়ে আসি। এতক্ষণে যেন ভয় কিছু কমেছে নমিতার। দুবার মাথা নাড়িয়ে পূর্ণ সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আন্টি চলুন। লাবণীর মেহেদি পড়া শেষের পথে। রাত বাজে তখন 2টো। নমিতা ঘুমে ঢলে পড়ছে বারবার। তার হাতেও মেহেদি দিয়ে দিচ্ছে লাবণীর বড় বোন লিমা। সে খুব ভালো মেহেদি দিতে পারে, তবে লাবণীকে প্রফেশনাল আর্টিস্টই দিয়ে দিচ্ছে। লিমা এক পর্যায়ে বলল, নিমু, তুমি কি কারো নাম লেখাতে চাও? ঘুম ভাব কিছুটা কমলো নমিতার। কিছু বলতে যাবে তার আগেই লাবণী বলে উঠল, হ্যাঁ আপু, ওর হাজবেন্ডের নাম লিখে দাও। নমিতা বাধা দিতেই বলল, না না, কিছু লিখতে হবে না। লাবণী ধমকায় তাকে, বলে ক্ষিপ্র কণ্ঠে, কিসের না না, তোর সব কথায় কাজ হবে না এখন। আপু, তুমি ইংরেজি অক্ষরে কুষাণ লিখে দাও। হাজবেন্ডের নাম লিখবে, এটাও তার কত বাহানা। এই মেয়েকে নিয়ে আর পারি না। মেয়েদের হাতে স্বামীর নাম ছাড়া মেহেদি অসম্পূর্ণ। আমার থেকে শিখ কিছু। নমিতা শিশুর সুলভ ঠোঁট উল্টায়, কপাল কুঁচকে তাকিয়ে থাকে লাবণীর মুখের দিকে। লিমা বলল, এই নাও, মেহেদি দেওয়া শেষ, এবার আমি ঘুমালাম। হাতের উপরের অংশের দিকে গভীর মনোযোগ সহকারে দৃষ্টি দিল নমিতা। দেখলো মেহেদির ডিজাইনটুকু। ডিজাইনের মাঝখানে লেখা সেই চিরচেনা আপন মানুষটির নাম। ডিজাইনের সাথে মানিয়েছে খুব। এই প্রথম বোধ হয় স্বামীর নামে হাত রাঙালো কিশোরী। এই প্রথম ভিন্ন কিছু অনুভূতির স্বাদ কাবু করে ফেললো তাকে।
পরদিন তপ্ত বিকেলবেলা নমিতা একা একা সাজতে বসেছে একটা রুমে। তখনই দ্রুত পায়ে ছুটে আসে নিলয়, হাতে দুটো শপিং ব্যাগ। হাঁপাতে হাঁপাতেই বলছে, আপু এই নাও তোমার জিনিস। নমিতার উৎসুক নজর পড়ে নিলয়ের উপরে। কণ্ঠে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করে, আমার জিনিস মানে? এগুলো কে পাঠিয়েছে? ভাইয়া ডেকে নিয়ে এগুলো দিয়ে বলেছে তোমাকে দিতে, আর কিছু জানি না। ব্যাগটা কোনো রকম নমিতার হাতে দিয়ে এক পলকেই দৌড়ালো সে। ফের ছুটলো নিলয়। নমিতা অবাক হয়ে তাড়াহুড়ো করে প্রশ্ন ছুড়ে, আরে তোর কোন ভাইয়া দিয়েছে এটা তো বল। চৌকাঠে পা রাখতে রাখতে নিলয় বলে যায়, তোমার জামাই। ব্যাস এতটুকু বলেই পিচ্ছি হাওয়া। নমিতা বোধ হয় খানিক সময়ের জন্য স্থির হয়ে রইল। তার জামাই শুনে লজ্জাও পেল সামান্য। কেমন যেন বউ বউ ফিলিংস হচ্ছে। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ব্যাগ দুটি খোলে। ব্যাগ খুলতেই এনার্জি বাল্বের আলোয় চকচক করে উঠে শাড়িটা। মিষ্টি ও গোল্ডেন দুটো কালারের কম্বিনেশনে তৈরি দারুণ একটি পার্টি শাড়ি, বেশ চকচকে এবং নজর কাড়া। আরেকটু ব্যাগে শাড়ির সঙ্গে ম্যাচিং করা কিছু জুয়েলারি এবং জুতা। নমিতা বলতে বাধ্য হলো, তোমার পছন্দ আছে কুষাণ ভাই? কিন্তু কুষাণ তো তার সাথে কথা বলেনি, তাহলে কি তার দেওয়া শাড়ি পরা ঠিক হবে? দোনামানা করে শেষ পর্যন্ত সুন্দর শাড়িটার লোভ সামলাতে পারল না। সবকিছু চলে গেল পার্লারের মহিলাদের কাছে সাজতে। বিয়ে পড়ানো হয়ে গেছে সন্ধ্যা ঢলে। চারপাশে কেবল উৎসবের বর্ণমালা। আবিদ আর লাবণীকে বসানো হয়েছে মঞ্চের কেন্দ্রে একটি নরম আলোয় সোফাতে। ইয়াং জেনারেশনের কাপল ডান্সের ব্যবস্থা করা হয়েছে। এই অংশটার জন্যই যেন সবাই অপেক্ষা করছিল। বয়োজ্যেষ্ঠরা ধীরে ধীরে সরে যাচ্ছে। অনুষ্ঠানে এই পার্টটা খুব বিশেষভাবে উদযাপন করা হলো। নমিতা কোনা চোখে তাকায় কুষাণের পানে। খুব করে চায় কুষাণ তার কাছে আসুক। সিনেমায় যেমন নায়কেরা হাঁটু গেড়ে বসে নিবেদন জানায়, তেমনি তার প্রিয় মানুষটিও তার দিকে হাত বাড়িয়ে বলুক, উইল ইউ ড্যান্স উইথ মি। ভাবতে ভাবতে মৃদু আসে। অনেকটা কুষাণের কাছাকাছি দাঁড়িয়ে আছে সে, তবুও তাকে এক পলক দেখছে না কুষাণ। ভাবটা এমন যে তাকে সে চেনেই না, অথচ শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছে। আসলে ভালোবাসায় নাকি দায়িত্ব রক্ষার্থে এসব করে বুঝতে পারে না নমিতা। তাকিয়ে থাকতে থাকতে নিজ মনেই বিড়বিড় করে বলে,